গফুর সাহেবের বিশেষ ভালোবাসার ডাকে এই নবম বাংলাদেশ বইমেলায় এটা যে আমরা আবার করতে পারছি, আমরা সেটাকে সৌভাগ্য বলেই মনে করছি। কি সুন্দর দেখতে হয়েছে, এক মাথা কোকড়ানো চুল, টানা টানা ডাগর চোখ, টিকালো না। ঠিক তুমি চুপ দিয়ে রইলে যে, তুমি কথা বলছো না কেনে? বউয়ের আবার কি হইল, কি বলবো, শিবুর আমার কপালটা বড় খারাপ। তা না হলে আবার পরপর দুবার তারা বিক্রি হয় না গো মা, কপাল আমার খারাপ নয়। আরে যে মরে গেছিল অতুল ঘরে, সেই তো আবার ঘুরে আছে গো মা। তার লাগেই তো জামবনির বাজারে খাদু ময়রার দোকান থাকে, নতুন গুড়ের ভিয়েন করা লাড়ু নিয়ে এলাম। অজেঠি, শিবু দাদা কত ভালো মানুষ দেখছ, বিটি হয়েছে বলে মনে কোনো দুঃখ নাই, কিরম হাসি মুখে আনন্দ করে সবাইকে লাড়ু খাওয়াচ্ছে দেখো। শিবু দাদা, তোমার বিটি খুব ভালো হবে গো। যেটি শুনো, তুমি আর গোমরা মুখ করে থাকো না, তোমাদের এমন চলে গেছে, এখন নতুন যুগের বেটাও যা বেটিও তা সব সমান। তাই কি আর হয়, বেটি ছিলা তো আর বংশে আমার বাতি দিবে নাই, তাকে খাওয়াই দাওয়াই ডাগর করে বিদায় করে দিতে হবে শ্বশুর ঘরে। আরে সেই লাগে তো লোকে যা বলে সে ঠিকই বলে, বিটি না মাটি। মায়ের কথায় কান্না দিয়ে জামবনির কুইরি মারার শিবু কুইরি তার আদরের মেয়েকে অনেক আদরে আর ভালোবাসায় বড় করার মন দিল। এক সন্ধ্যের বেলায় শ্বশুর বাড়ি থেকে বউ আর সদ্যজাত কন্যাকে নিয়ে বাড়ি ফিরে তার আনন্দ হয়েছিল খুব। সেই আনন্দে সে জামবনির বাজার থেকে কুমড়ে লণ্ঠের বদলে নতুন একখানা লণ্ঠন কিনে এনেছিল। মাটির কুঁড়ে ঘরে সেই লণ্ঠনের আলো জ্বালাতে গিয়ে শিবুর মনে হয়েছিল আলো তো তার ঘরে এসে গেছে। বউকে বলেছিল শিবু, জানিস বউ, এ হলো আমাদের সাঁঝের আলো, এর নাম দিব সাঁঝি। দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছে মেয়ে। প্রাইমারি স্কুলে পড়া শেষ করে ফেলেছে। মাস্টাররা সবাই বলেছে মেয়েকে বড় স্কুলে ভর্তি করে দে শিবু, লেখাপড়ায় খুব মাথা আছে তোর মেয়ে। কথাটা মিছি মিছি বলেনি, আসলে কুইরিপাড়ার মেয়েদের লেখাপড়ার মুহূর্ত শেষ হয়ে যায় ওই প্রাইমারিতে। তারপরে বাবুদের বাড়িতে বাসন ধোয়া, ঝাড়ু দেওয়া, কাপড় কাচার মতন গর্গেরস্থালির কাজ। তারপরে আরেকটু বড় হলে 18তে পা দেওয়ার অনেক আগে পিতৃক গৃহ থেকে ঘোমটা মাথায় প্রতিগৃহে গমন। এটাই জামবনির কুইরিপাড়ার মেয়েদের বিধিলিপি, এটাই তাদের আবহমান কালের বিধান। ব্যতিক্রম শুধু একজন, তার নাম শিবু কুইরি। মেয়েকে সে পড়াতে চায়। জামবনির বড় স্কুলের হেড স্যারের সঙ্গে দেখা করে কথাটা বলে এসেছে সে। তার এই আগ্রহ দেখে হেড স্যার খুব খুশি। মেয়েকে নিয়ে আজ তার স্কুলে যাওয়ার কথা, সেজন্যই তো সকালবেলা মাহাতোদের ধান জমিতে ধান কাটার কাজে বেরোয়নি সে। শিবুর বউ আজ আমিনের কাজে বাবু ঘরে যায়নি। শিবুর মা আজকাল বাবুদের বাড়িতে আর কাজ করতে যেতে পারে না, ওই মাঝে সাথে চা টা খেতে যায়। আজও তাই গেছিল। ফিরে এসে শিবুকে দেখে সে বলল, শিবু, বিটি ছিলাটাকে নিয়ে এই সমতায় যাচ্ছিস কোথা? তোমাকে আজ বড় স্কুলে ভর্তি করবো মা। তা বড় স্কুলে ভর্তি করে কি করবি রে শিবু? প্রাইমারি স্কুলে পড়েছে, ওই তো ঢের হয়েছে। আরে বিটি ছিলার অত লেখাপড়া শিখে কাজ নাই, কাউদিন বাদ বিয়া দিয়ে গেলে পরের ঘরে হিসাব ঠিলবে, তাকে অত লেখাপড়া শিখাই করবিটা কি? সব তুমি বুঝতে পারবে নাই মা, তোমাদের আমল চলে গেছে। আজকালকার যুগে বিটি ছিলাদেরও লেখাপড়াটা খুব দরকার। তুই যা খালি বটে শিবু। শোন, আমাদের খাটে খাওয়া মানুষের ঘরে বিটি ছিলকে লেখাপড়া শিখাই কিছু হবে নাই। তা ভালো করেছিস প্রাইমারি স্কুলে 2 পাতা লেখাপড়া করাচ্ছিস, ওই যা হয়েছে অনেক হয়েছে।
এবারে বাবুদের ঘরে কাজ বাজ করুক। আরে বউয়ের যা শরীরের অবস্থা, বাবু ঘরে কামিনের কাজ আর কতদিন করতে পারবে কে জানে। বেঘরা গিনি খুব ভালো মানুষ, তাই কিছু বলে নাই। অন্য কেউ হইলে একদিন ছাড়াই দিতে কামিনের কাজ। আমাদের আতপকালের ঘর, ওই ঘরে আমার সাউরি করেছে কামিনের কাজ, সাউরির পরে আমি করেছি কামিনের কাজ। সেই কাজ এখন বউ করছে। এবারে বউয়ের পরে লাতনিকে ধরতে হবে কাজটা। না গো মা, তোমার লাতনি ওই কাজ করবে নাই। তোমরা যা করে আছো সেটা ও করবে নাই। তুমি যেমন করিও ওকে লেখাপড়া শিখাবো। জামবনি হাই স্কুলে শেষমেশ মেয়েকে ক্লাস 5-এ ভর্তি করাতে পেরেছিল শিবু কৈরি। হেড স্যার মানুষটি অন্য ধারার মানুষ। জামবনির কুইরি পাড়া থেকে তার স্কুলে এই প্রথম ক্লাস 5-এ ভর্তি হলো কোনো মেয়ে। হেড স্যার খুব খুশি। শিবুকে তিনি মনে করিয়ে দিয়েছিলেন, দেখ শিবু, মাঝ পথে যেন পড়া ছাড়িয়ে নিয়ে চলে যাস না মেয়েকে। না গো মাস্টার বাবু, ওকে আমি অনেক দূর পড়াবো। ও যতদূর পড়তে চাইবে আমি ততদূর পড়াবো। কিরে, তোর বাবা কি বললো শুনলি তো? পড়াশোনাটা কিন্তু করতে হবে ভালো করে, পারবি তো? পাইব। হেড স্যার কিছুটা অবাক হয়ে তাকিয়েছিলেন মেয়েটির মুখের দিকে। তার মনে হয়েছিল এই মেয়ে পারলে পারতেও পারে। সেই পারাটা যে ক্লাস 5-এর পরীক্ষায় অঙ্ক আর ইংরেজির মতন বিষয়ে 100 হবে না, এটা ভাবতে পারেননি হেড স্যার। এভাবে এক্কা টোক্কা খেলার মতো নয় আসে। ক্লাসের সবাইকে টপকে দিয়ে 5 থেকে 6, 6 থেকে 7-এ লাফাতে লাগলো মেয়েটা। তাই দেখে হেড স্যার একদিন ডেকে পাঠালেন শিবুকে। ও শিবু, তোর মেয়ে দেখছি স্কুলের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে যাচ্ছে। আজ্ঞা, ভাঙা ভাঙির কথা কি বলছেন? সাঁঝলি তো পুরো মেয়ালয়। আরে স্বভাব খুব ঠান্ডা। আরে শোন শোন, এ সে ভাঙা নয় রে, এ আলাদা জিনিস। তোর মেয়েটা পরীক্ষায় যা নম্বর তুলছে সে আমাদের খাতাপত্রের রেকর্ডে নাই, বুঝলি? ওকে নিয়ে আর তোকে চিন্তা করতে হবে না। এবার থেকে বই, খাতা, কলম, ওর যা লাগবে সব আমরা স্কুল থেকে দিয়ে দেব। তুই শুধু একটা জিনিস খেয়াল রাখবি, বাড়িতে ও যেন ওর মতন করে লেখাপড়ার সুযোগটা পায়। ঘরের কাজে কাজে লাগাস না যেন, ওকে লেখাপড়া নিয়ে থাকতে দিবি। ও আচ্ছা মাস্টার বাবু, তাহলে আপনারা বলছেন আমার বিটি ছেলেটার লেখাপড়া করা মাথা বটে। আরে এতক্ষণ ধরে সেই কথাটাই তো বলতে চাইছি, এই জন্যই তো তোকে ডেকে পাঠিয়েছিলাম। একদিন সাঁঝলি স্কুল থেকে ফিরে কাঁধের ব্যাগটা রেখে ভাঙা গলায় তার বাবাকে বলে, জানো বাবা, আজকে ছুটির পরে স্কুল থেকে যখন আসছিল তখন বাবু পাড়ার আদ্দু বাবু ওই যে গো বাজারের ভিতরে একটা কাপড়ের দোকান আছে গো, আমাকে ডাকে বললে কি? আয় খুকি, তোর নাম কি রে? বললাম সাজলি কুইরি। বললে তুই তাহলে কুইরি পাড়ার বেটি ছিলা, তা তোর বাবার নাম কি? বললাম শিবু কুইরি। বললে বুঝাচ্ছি, শিবুর বেটি তুই, তাই স্কুলে পড়ে কি করবি? বললাম লেখাপড়া করব। বললাম তুই কুইরি পাড়ার বেটি ছিলা, তোর লেখাপড়া করে হবে একটা কি? তোর তো কামিন খাটা ছাড়া গতি নাই। জানো বাবা, এমন করে কথাটা বললে শুনে আমার মন খারাপ হয়ে গেল। কেন কেন মন খারাপ করবে কেন? আরে বাবুরা তো ওরকম করবেই বলবে। শুন সাঁঝলি, আমার একটা কথা শুনে রাখ, মন খারাপ করলি তো হারলে গেলি, হারলে তো চলবে নাই। শুন, কুইরি পাড়ার বিটি ছিলাদের লেখাপড়াটা একটা লড়াই বটে, আর এই লড়াইতে জিততে তো তোকে হবে। জিততেই হবে। এই রে শিবু, তুই যে কাজে বেড়ায় যাচ্ছিস, বউটার তো জ্বর। আর মা, তোদের ধান কাটতে হবে কাজ, বনের ধারে বহালের কাছে জমি, অনেকটা পথ যেতে হবে। বউটা তাহলে কইরে দেবে কিরম করে? ওষুধপাতি কিছু আনবি না? সে তো নয় গো, জামাল ডাক্তারকে দেখাইছিলাম কদিন আগে, ওষুধপাতি যা দিবার সে দিচ্ছে।
ঘুসঘুসা জ্বর আর খুব কাশি কি আলাদা বেগাম্মা। জামাল ডাক্তার কইলেছে ভয় কিচ্ছু না, লোকটা ধরা পড়ে গেছে, ওষুধপাতি করলে সারে যাবে, আর তার সঙ্গে একটুকুন দুধ ডিম ভালো মন্দ খাওয়াতে হবে তাকে। সে তো বুঝছি রে বাপ, জ্বরটা যদি আরো বাড়ে যায় তার লাগেই বুঝছি। তা মাহাতোদের ধান কাটাতে ঘুরবি কখন? তা সন্ধ্যা হয়ে যাবে। দেখবি একটু বেলাবেলি পারলে চলে আসবি। কুইনি বউ আছিস নাকি রে? কুইনি বউ, বাবু আছি, জ্বর আইছে আমার, আজকে আর কাজে বেরাতে পারবো না গো, শরীরটা খুব খারাপ, উঠে দাঁড়াতে সুদ্ধা পারছি না। আজ নিয়ে 3 দিন কামাই হয়ে গেল তো, গিন্নিমা তো আর কোনো কথা শুনবে নাই। আমাকে বললে তুই গিয়ে বললে দিবি, আজকে যদি না আসে তাহলে একটা হেস্ত মেস্ত করে ছাড়বো। বাবু কি যে করি, জ্বরটা ছাইরে গেলে আমরা সবাই কিছু বলতেই হতো নাই গো, উঠতে গেলে মাথা ঘুরাচ্ছে, কি করে যাই বলো দেখনি। কি করে যাবি না যাবি সেটা তুই লিখে দিবি, আমার যা বলা সেটা বলে নিয়ে গেলাম। তোর আগে যাইও না বাবু, তুমি যাও বড় গিন্নিকে বলবে আজকে আর কামাই হবে না। আরে বউ যদি না যেতে পারে না যাবে, বউয়ের বদলে কেউ না কেউ যাবে তোমাদের ঘরে। সাজলি, ও সাজলি, আরে কোথায় গেলি রে? ও সাজলি। সেই শীতের সকালে সাজলি পড়তে বসেছিল। মধ্যযুগের শুরুতে দাস প্রথা অবলুপ্ত হলে তার বদলে চালু হয় এক নতুন শ্রম প্রথা, একে বলা হয় ভূমিদাস প্রথা। মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে সামন্তরা এই প্রথা চালু করেছিলেন। ভূমিদাসদের শ্রমের বিনিময়ে গড়ে উঠেছিল ভূমিদাস প্রথা। ভূমিদাসরা সমস্ত রকম অধিকার ও স্বাধীনতা ভোগ থেকে বঞ্চিত ছিল। তারা দিবারাত্র শ্রমদান, শোষণ ও বঞ্চনার শিকার হতো। মধ্যস্বত্বভোগী জমিদারদের হাতে তারা অত্যাচারিত হতো। কি রে সাজলি, তুই শুনতে পাচ্ছিস নাই? আতো করে ডাকছি তোকে। না গো দিদি, আমি তো কিচ্ছু শুনতে পাই নাই। আমি এখন ইতিহাস পড়ছি, পড়ার সময় আমার কানে কিচ্ছু ঢুকে নাই গো। তা কি বলছিলি বল। আরে শোন, যে ঘরাগুনি লোক পাঠাইছিল, তোর মায়ের তো ওই অবস্থা, আজ নিয়ে 3 দিন কামাই দিয়ে গেল। তুই যা একসাথা বাবুর ঘরে কাজটুকুন করে দিয়ে আয়। আমি এখন পড়া ছাড়ে কোথাও দিতে পারবো না দিদি। তুই একবার যাবো, আমি তোকে হাতে ধরে বলছি, তুই একবার যা। যে ঘরানি লোককে আমি বলে দিয়েছি, ইয়ার পরে কেউ না গেলে আমার মুখ থাকবে না রে। তুই তো বড় ঝামেলা করিস দিদি, না বুঝে না শুনে কেনে তুই বলতে গেলি লোকটাকে। আমি এই একবার তোর কোথাতে যাচ্ছি, ইয়ার পরে আর কোনো দিন যাব নাই, কথাটা কিন্তু মনে রাখবি। বাড়ি বারান্দা উঠোন ঝাঁট পাঁট দিয়ে চলে আসছিল সাজলি। ও তাকালো বেঘরা গিন্নি। এই খুকি, তুই যাচ্ছিস কোথায়? জুঠা বাসন গোলান সব ধুয়ে দিয়ে যা। তোমাদের জুটা বাসন আমি ধুতে নাই পারবো। কি বললি? কথাটা আর একবার বল দেখনি। বললাম তো, তোমাদের জুটা বাসন আমি ধুতে নাই পারবো। বটে, এত বড় কথা তুই পারলি বলতে? যতটুকু মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন ধুয়ে এত কাল গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লাগবি? হ্যাঁ, তোমাদের জুটা বাসন আমি ধুতে লারব। তোমরা লোক দেখে লাও গা, আমি চললাম। কি হইল রে সাজলি? বাবু গিন্নির ঘর থেকে সব কাজ বাজ সারে এখনই চলে আলি? এত চটক করে কাজগুলাম সব করলি কি করে? আমার যেটা করার ছিল আমি কইরে দিচ্ছি, তবে ওদের জুটা বাসন আমি ধুই নাই। বাবু গিন্নিকে বলে দিচ্ছি, তোমাদের জুটা বাসন আমি ধুতে পারবো নাই। কি বাবা, তুই করলি কি? বাবুদের জুঠা বাসন গুলা না ধুয়ে এত বড় কথাটা মুয়ের উপর বলে দিয়ে চলে আলি? আরে তোকে তো বাবু ঘরে তোর মায়ের কাজটুকুন করতে পাঠাইছিলাম, তুই সেখানে
তুই যদি আগের থাকে বলতিস দিদি বাবু ঘরে জুটা বাসন ধুতে হবে, তাহলে আমি কাজ করতে যেতাম নাই। কেন জাতিস নাই কেন? বাবুদের জুঠা বাসন কি তোর মা ধুয়ে নাই? সে তো রোজ ধুচ্ছে, আমিও ধুয়েছি। আরে ওটাই তো কামিনের কাজ বটে, তা তুই সেটা করবি নাই কেন? বললাম তো আমি ওসব করবো নাই। বুঝেছি, তুই দুপাটা লেখাপড়া করে ছোট মুইয়ে বড় থুতি করতে শিখেছিস। দাঁড়া, তোর বাপ আসুক, আমি সব বলছি। সন্ধেবেলা শিবু ঘরে ফিরে বলেছিল মেয়েকে, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, হয়েছে এই কথাটা মনে রাখবি সাজলি। তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। আর শুন, যত বড় লাচ্ছাই কি হোক কেন না, কারু কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবি নাই। আর এই তেজ টুকুনের লাগে তো লেখাপড়া শিখাচ্ছি তোকে, নাহলে আমাদের হাওয়াটা মানুষের ঘরে আর আছেটা কি? আর আছেটা কি? জামবনির কৈরিপাড়ার গতরজীবী মানুষজনদের আবহমান কালের গতানুগতিক জীবনধারার উল্টো স্রোতে শিবু কৈরির প্রতিবাদী জীবন কেটে যাচ্ছিল এভাবে। তার সঙ্গে তাল মিলিয়ে বয়ে যাচ্ছিল সময়। পৌষের শীত পেরিয়ে, ফাল্গুনের বসন্ত পেরিয়ে, বৈশাখের দাবদাহ পেরিয়ে, আষাঢ় শ্রাবণের অবিশ্রান্ত বর্ষণ পেরিয়ে দুয়ারে এসে দাঁড়ালো ভাদ্র। এবার বর্ষা নেমেছে দেরিতে। চাষিরা ধান রোয়ার কাজ শ্রাবণেও সারা করতে পারেনি। ভাদ্রের প্রথম দিকেও পুরোদমে কাজ চলছে চাষবাসে। শিবু কৈরির ব্যস্ততার অন্ত নেই। মাহাতোদের অনেকখানি জমি ভাগে নিয়েছে সে। জায়গাটা কিছুটা দূরে, গ্রাম ছাড়িয়ে, রাঙামাটির ডাঙা ডহর ছাড়িয়ে, টিলা পাহাড়ের কাছে, বাঁকা নদীর পাড়ে জঙ্গলের গা ঘেঁষা সেই সব জমি। সেই জমিতে ধান রোয়ার কাজটা আজই সেরে ফেলতে চায় শিবু। বাউরিদের 3-4 জন মুনিশ কামিনকে সঙ্গে নিয়েছে সে। শিবুকে গামছা কাঁধে কোদাল হাতে পেরুতে দেখে তার বউ শুধলো, কি গো, এরম দুর্যোগের দিনে ঝড় বাদলের সকালবেলা তুমি যাচ্ছটা কোথায়? কাজে যাচ্ছি। বনের ধারে মাহাতোদের জমিতে ধান রোয়ার কাজটা সারে ফেলতে হবে কাজ। সামনে গরম পরব আসছে, কাজটা এখন না সারলে কি আর করে আর লোক পাওয়া যাবে নাই। এরম দুর্যোগে ঘর থেকে কেউ বেরায় নাকি? তুই ছোটটা দেখলি কোথায়? সনসন করে হাওয়া বইছে, বাদলি হাওয়া, আর তার সঙ্গে গুনি গুনি ঝিরঝিরানি জল পড়ছে। ইকে আবার কেউ দুর্যোগ বলে না? আরে ধানটা আজকে রুইতেই হবে। শ্রাবণ পেরাই ভাদরের আজ কদিন হয়ে গেল, সে খেয়াল রাখিস? ইয়ার পরে ধান রুইলে কিছু কি আর পাওয়া যাবে মনে করি? মা তোরা 200 টাকা আগাম দিচ্ছে, বুঝতেই পারছিস। কাজটা তুলতে পারলে আমাদের 2 পয়সা হবে। আমার তো খুব ভালো লাগছে না। বনের ধারে ঝড় বাদলে মাহাতোদের ধান রোয়ার কাজটা কেন যে তুমি ধরতে গেলে? অত কষ্ট করে 2 পয়সার দরকার ছিল নাই গো। তার চাইতে পাশে কাপাসে থাকা বহুত ভালো। তুই যে মিশামিশি কেন ওরম করিস? আমি তো এখনই বেলাবেলি ঘুরে চলে আসবো। আচ্ছা, সাঁঝলি উঠে নাই এখনো? কি করে উঠবে? কাল সারা রাত যাইকে মেয়ে পড়ছে, এই তো এই মাত্র ঘরের দিকে ঘুমাইছে। ঠিক আছে ঠিক আছে, তোকে আর কিছু বলতে হবে নাই বউ। তাহলে আবার লেখাপড়া ছাড়ে বাপের কথা ভাবতে বসে যাবে। আর হাসুন, বাবু ঘর থেকে চা খাইয়ে ঘরে ফিরলে মাকেও কিছু বলিস না, আমার দেরি হবে না। ধান রোয়ার কাজে কামিনদের লাগাই দিয়ে আমি চটক করে চলে আসবো। বাবু, আরে শিবুকে দেখছি নাই। শিবু গেল কোথায়? মা, ও সে যায় নাই কোথাও। ওই তো পাড়াতে কার সঙ্গে যেন দেখা করতে গেল। মাহাতোদের ধান রুইতে যাবো বলেছিল। নদীর পাড়ে বনের ধারে মাহাতোদের জমি। এই দুর্যোগে ও আবার সেখানে চলে যায় না তো বউ। আমার খুব ডর করে। দেখছিস কিরম কর করে মেঘ ডাকছে। কি সমতে বনের ধারে যাওয়াটা ভালো লাগে। আমাকে তো বইলে গেল যাবো নাই কোথাও। বাবা দেশে কি করছে আমি বলতে নাই পারবো। ও মানুষ তো কারো কথা শুনে নাই মা। মস্ত জিদাওলা মানুষ, যখন যেটা ভালো মনে করবে তখন সেইটা করবে। কার কথা বলছো মা? তোর বাপের কথা বলছি। কেন? বাবা আবার কি করলে? কি আর করবে? এই দুর্যোগে কোথায় বেরালো কে জানে।
কেনে ভাবছো বলো দেখি তোমরা? বাবা তো কোথাও যায় না, এই পাড়াতেই আছে। যা দেখনি সাজলি, আমার টোকাটা মাথায় দিয়ে একবার দেখে আয় দেখনি, পাড়ায় কার ঘরে আছে একবার দেখে আয়। তারপরে হঠাৎ শোনা যায় পাড়ার লোকেদের আত্মচিৎকার, হই হট্টগোল, কান্নাকাটি। কি হলো? কি সর্বনাশ হলো? কি হয়েছে? বাবার কি হয়েছে? আমার বাবার কি হয়েছে? আরে তোমরা অমন করে আমার বাবাকে ধরে আনছো কেনে? আরে শুন শুন, কিচ্ছু হয় না, তোর বাবার কিচ্ছু হয় নাই। মনে ধারে মাহতোদের জমিতে মাথা ঘুরে পড়ে গেছিল। আমার বাবার গা হাত পা অমন শুকনো কাঠের পাড়া হয়ে গেছে কেনে? কি হয়েছে বাবার? আরে তোমরা বলো আমাকে কি হয়েছে? তোমরা চুপ দিয়ে আছো কেনে? আরে কি হয়েছে বলো? বাবু, আমার আমি তোমাকে কত কইরে বারণ করেছিলাম, তুমি তবু কেনে ঘরের থেকে বেরালে গো? বাবাই দুর্যোগে বনে ধরে তুমি কেনে গেলে গো? জলদি জলদি জলদি, মুখে চোখে জলের ছিটা দিয়ে দাও। এই এই সরে দাঁড়া, সরে দাঁড়া, সবাই সরে দাঁড়া। জামাল ডাক্তার আইসছে, পথটা ছাইড়ে দে না। আরে তোরা পথটা ছেড়ে দে না কেন? ওই দেখি কি হয়েছে? বাজটা পড়েছিল কোথায়? কতক্ষণ আগে হয়েছে ঘটনাটা? একেবারে ঝলসে দিয়েছে দেখছি। গুনের ধারে মাহাতদের জমিতে ধান রুয়ার ঠিকা নিয়েছিল শিবুকুরা। বাউরিদের মুনিশ কামিনগুলো ধান রুইছিল, আর আমাদের শিবুকুরা ক্ষেতের ধারে আলে খেজুর গাছতলায় দাঁড়ায় দেখছিল। গাছটা একবারে জ্বলে গেছে গো। বাউরিদের কারো কিছু হয় নাই। ও ডাক্তার বাবু গো, তুমি আমার বাবাকে বাঁচাই দাও না গো, তুমি আমার বাবাকে বাঁচাই দাও না গো। তুই এমন করিস না রে মা, তুই তো স্কুলে পড়ছিস, তোকে আর আমি কি বলবো বল? বাজ পড়ে ঝলসে যাওয়া পেশেন্টকে বাঁচানো যায় না। তোর বাবা অনেক আগেই এক্সপায়ার করে গেছে। শোন, তোকে এখন শক্ত হতে হবে। সেখানে মাথা ঢুকছে তোর দিদি, ওকে দেখ, তোর মাকে বোঝা। আমি এখন আসছি, ভেঙে পড়িস না। এ সময় ভেঙে পড়লে চলবে না। আমরা সবাই আছি তোর সঙ্গে। শিবুর কত স্বপ্ন ছিল তোকে নিয়ে, তোদের হেড স্যারের মুখ আমি সব শুনেছি। তোকে তো সেই স্বপ্নটা সত্যি করতে হবে। কাঁদিস না রে মা, একদম কাঁদিস না। বাবা মারা যাওয়ার পরে কদিন স্কুলে যায়নি সাজলি, তাই দেখে থাকতে না পেরে একদিন ওদের ঘরে নিজেই চলে এসেছিলেন হেড স্যার। সাজলি আছিস না কি রে? সাজলি, মাস্টার বাবু, তুমি আইছো আমাদের ঘরে? কি করব বল, কদিন ধরে দেখছি স্কুলে আসছে না মেয়েটা। তারপরে সব শুনলাম জামাল ডাক্তারের কাছে। শিবুর মতো মানুষ যে হঠাৎ এভাবে চলে যাবে সেটা এখনো বিশ্বাস করতে পারছি না। কিছু করার নেই রে, এমন অ্যাক্সিডেন্টে সত্যি কিছু করার থাকে না। সে তো জানি মাস্টার বাবু, সব উপরওয়ালার মার, সেখানে আমরা আর কি করব? যাকে ওসব কথা এখন ছাড়। হ্যাঁ রে, সাজলি কোথায়? সাজলিকে দেখছি না। তার কথা আর কি বলবো মাস্টার বাবু, বাপটাও চলে গেল। এখন ও আর লেখাপড়াটা কি করে চালাবো সেই ভাবছি। আরই জৈবিক কি কইরে তার ঠিক নাই। সেই রাতে কাঠ আনতে পাঠাইছি সাঁঝলিকে। ওই তো সাজলি এসে গেছে। কিরে, স্কুলে যাস না কেন? শোন, কাল থেকে স্কুলে যাস, আর কামাই করিস না, বুঝলি? যাবে মাস্টার বাবু, 2-4 দিন পরে ওই স্কুলে যাবে। কি বাবা মাস্টার, তুমি সকালবেলা আমাদের ঘরে? ওই সাজলি কদিন স্কুলে যায় নাই, সেই জন্য খবর নিতে এসেছিলাম। ও মাস্টার, বিটি ছিলাটাকে স্কুলে পড়াই কি হবে বলো দেখি? বাপ চলে গেল আধ বেলাতে, মায়ের গোতর গেছে ভাঙে,
আমি কবে আছি কবে নাই তার কোনো ঠিক নাই। এই অবস্থায় পড়তে যাবে কি করে স্কুলে? আর তা বাদে আরো একটা কথা কি জানো মাস্টার, পাড়াতে ওয়ার জুড়ি বিটি ছিলা গুলানের সব বিয়া দিয়ে গেল। এখন আমার মনে হচ্ছে সাজলিটার একটা ভালো ঘরে বিয়া দিয়ে নদীর ঘাটের শ্মশানে যেতে পারলে বাঁচি। না গো মাসি, এরকম কথা বলো না। লেখাপড়া ছাড়িয়ে সাজলির এখন বিয়ে দিতে যেও না তোমরা। মেয়ের লেখাপড়া নিয়ে শিবুর কত ইচ্ছা ছিল বলো তো। শোন করিব, এমন করলে আর চলবে না। কাল থেকে পাঠিয়ে দেবে স্কুলে। আর কদিন পরেই 9-এর পরীক্ষা, তারপরে তো ক্লাস 10-এ উঠে যাচ্ছে, মাধ্যমিক। তখন একদিনও কামাই করা যাবে না। সময় গড়াতে লাগলো এভাবে, দিনের পরে যেতে লাগলো দিন। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, তারপরে সন্ধে, সন্ধ্যের পর রাত, রাতের পর আবার সকাল। জামবনের কুইরি পাড়ায় কোনো বদল নেই সময়। তাদের কোনো নতুন ভোর নেই, কোনো নতুন সকাল নেই। আবহমান কালের অন্ধ কুসংস্কারের বেড়া জালে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে এই মানুষগুলো। ব্যতিক্রম শুধু শিবু কৈরির পরিবার। একদিন সেই পরিবারও রেহাই পেল না। এক বিকেলে পাড়ার লোকেরা ডাইন ডাইন রব তুলে চড়াও হলো সাঁজলির ঠাকুমার ওপরে। সাইকেলে চড়ে কোথায় যেন যাচ্ছিল অনিবকি। কৈরি পাড়ায় হইচই শুনে ঢুকে পড়েছিল তাই রক্ষে। লোকজন সব চলে যাওয়ার পরে গায়ে হাত বুলিয়ে দিদি বুড়োকে শুনিয়েছিল সাঁজলি, তোর তোর খুব কষ্ট হচ্ছে না দিদি? আমাকে ডাইন বললে মারধর করলে ছেলেগুলান, আমার শিবুর চুরি ছেলেগুলান, যারা আমাকে জেঠি বলতো, কাকি বলতো, তারা সেটা চোর থাপ্পড় মারলে আমাকে। এই পাড়াতে আমার আর মুখ দেখানোর মতন কি রইল রে সাজলি? সেই রাতটা ছিল খুব অন্ধকার। বাবু পাড়ায় রাস্তার মোড়ে বিজলি বাতির যে আলো জ্বলে সেও বোধহয় সে রাতে নিভে গেছিল লোডশেডিং এ। দিদি বুড়ি কিছুতেই শুতে চাইল না বাইরের দাওয়াতে। তার আতঙ্কটা কাটেনি তখন। সে রাতে মাটির কুঁড়ে ঘরের ভিতরেই রইল সে, আর বাইরের দাওয়াতে মাকে জড়িয়ে সাঁজলি। অনেক রাত অবধি ঘুম আসেনি তার। ভোর রাতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। দৃশ্যটা প্রথম দেখেছিল শিবুর বউ। তখনও ভালো করে আলো ফোটেনি ভোরে। আধো অন্ধকারে তার নজরে এসেছিল ঘরের ভিতরে সাদা মতন কি যেন একটা ঝুলছে। টিপ টিপ করে বুকে কাছে যেতেই দেখলে সাদা থান কাপড়টা গলায় পেঁচিয়ে কুঁড়ে ঘরের খড়ের চালের তাল কাঠে ঝুলছে দিদি বুড়ি। স্কুলে হেড স্যারের কানে গিয়েছিল খবরটা। সাঁজলিকে একদিন অফিস ঘরে ডেকে পাঠালেন হেড স্যার। আমি সব শুনেছি রে সাজলি, ভেবেছিলাম আজই তোদের বাড়ি যাব। তা ভালোই হয়েছে তুই এসে গেছিস। শোন, অন্ধকারকে ভয় পেলে চলবে না, আলোটা জ্বালতে হবে, আর তোকেই জ্বালতে হবে আলো। এসব কিছু না, লেখাপড়া না জানার জন্যে বহুকালের যে অজ্ঞতা বাসা বেঁধে আছে মানুষগুলোর মধ্যে, এ তারই বহিঃপ্রকাশ। শিবু এই জন্যই তো সাক্ষরতা সেন্টারে পাড়ার সবাইকে আনতে চেয়েছিল। তা ওরা সেন্টারে দরজা মারাতেই চাইলে না। তখনই বুঝেছিলাম। যাকে শোন, ভেঙে পড়লে চলবে না, চ্যালেঞ্জটা নিতে হবে রে সাজলি। এর জবাব তোকে লেখাপড়া দিয়ে দিতে হবে।